উদ্দেশ্য হচ্ছে সম্প্রতি আমাদের 3 দপ্তরের ফুড, সিভিল সাপ্লাইজ, ট্রান্সপোর্ট এবং ট্যুরিজম এই 3 দপ্তরের আধিকারিকদের সহ আমি ব্যক্তিগতভাবে দিল্লিতে দপ্তরের বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে আমরা দেখা করি, সাক্ষাৎ করি আমাদের রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আমরা উত্থাপন করি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী, রেল মিনিস্টার, সিভিল এভিয়েশন মিনিস্টার ওদের সাথে। এবং দীর্ঘদিন ধরে যে ইস্যুগুলো পেন্ডিং ছিল, আমাদের সিদ্ধান্তহীনতায় সেখানে ছিল, বা আমাদের রাজ্য সরকার বিগত অনেক বছর ধরে, মাস ধরে যেগুলো সুরাহার জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছিলাম, এবারকার ভিজিটে অধিকাংশ বিষয়গুলো, অনেকগুলো আমরা সফলভাবে সে দাবি আদায় করতে সক্ষম হয়েছি। আবার কিছু কিছু বিষয় আছে যেগুলো দপ্তরের মন্ত্রী বা আধিকারিকরা সেখানে কনসিডারেশনের মধ্যে রেখেছেন, আগামী দিনে তারা সেগুলো আমাদেরকে জানাবে। তো সেই দপ্তর ভিত্তিক কিছু বিষয় আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে অফিসিয়ালি আমরা জানাতে চাইছি। আমাদের সঙ্গে যারা আধিকারিকরা আছেন তারা প্রত্যেকে স্ব দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে আমার সঙ্গে উপস্থিত ছিলেন এবং সেই বিস্তারিতভাবে আমি দপ্তর ভিত্তিক সেগুলো আজকে আলোচনা করছি। রাজ্যে পেট্রোল এবং ডিজেলের একটা বিশাল ক্রাইসিস তৈরি হয়, যেটা রেশনিং ব্যবস্থা আমরা চালু করি পেট্রোল পাম্পগুলোতে 100 টাকা 200 টাকা বেশি তেল দেওয়া যাবে না, কিন্তু তাতেও সেই পরিস্থিতি আমরা মোকাবিলা করতে আমাদের অসুবিধা হয় রাজ্য সরকারের কাছে। সেক্রেটারিয়েটের সেই ডিপোর কাজটা চলছে, 70% উপর কাজ সম্পন্ন হয়ে গেছে। আইওসিএল সেই কাজটা করছে, কিন্তু তাতে রেলের একটা পার্ট প্রায় 1.5 থেকে 2 কিলোমিটারের মতো রয়েছে, যেটা খুব ধীরগতিতে চলছে। কারণ রেল যখন আসবে, ডিপোর সঙ্গে যদি ডাইরেক্ট রেল না ঢুকতে পারে তবে সমস্যা হয়ে যাবে। তাই ডাইরেক্ট ডিপোর সঙ্গে রেলের কানেক্টিভিটিটার কাজ যেন খুব ধীরগতিতে যেটা চলছে, এটা কাজটা যেন ত্বরান্বিত করা হয়, সেই দাবি আমরা করেছি। কারণ আমরা চাইছি খুব শীঘ্রই এই আইওসিএল এর ডিপোর যে কাজটা সেটা সম্পন্ন করতে। কারণ বর্তমানে আমাদের ধর্মনগরে শুধু একটা ডিপো রয়েছে, যেখান থেকে সারা রাজ্যে পেট্রোল এবং ডিজেল ট্যাঙ্কারের মাধ্যমে সাপ্লাই করা হয়। ধর্মনগর যদি কোনো সমস্যা হয়, বা আসামাগরতলা রোডে কোনো সমস্যা হলো, বা ধর্মনগরের পরে 18 মোড়া, বড়মোড়া, লংতরাই ভ্যালি, তাতে কোনো যদি সমস্যা হয় রাস্তাঘাটে, তবে কিন্তু আমরা আগরতলা ডিসকানেক্ট হয়ে যায় বাকি রাজ্যের সঙ্গে, মানে অঞ্চলগুলোর সঙ্গে পেট্রোল এবং ডিজেলের সাপ্লাই নিয়ে বিশাল অসুবিধার আমাদের মধ্যে পড়তে হয়। তাই আমরা বাফার স্টক যাতে 3 থেকে 4 মাসের রাখতে পারি এই সেক্রেটারিয়েট ডিপোতে, সে দিশায় আইওসিএল কাজ করছে। রেনি সিজনের জন্য কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় আইওসিএল সেই ডিপোটা তৈরি করছে, কিন্তু রেলের যে পার্টের কাজটা রয়েছে সেটা ধীরগতিতে চলছিল। তাকে এক্সপার্টেট করার জন্য, স্পিড আপ করার জন্য আমরা দাবি জানিয়েছি। উনি তৎসঙ্গে ওনার অফিসারকে সেটা নির্দেশ দিয়েছেন এবং এই কাজ যেন ত্বরান্বিত করা হয়, টাইমলি যেন কাজ সম্পূর্ণ হয়, সেই জন্য উনি ওনার অফিসারদেরকে নির্দেশ প্রদান করেছেন। আমরা তার কৃতজ্ঞতা জানাই এবং আমরা বিশ্বাস করি যে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এই কাজটা সঠিক সময়ের আগেই সেটা সম্পূর্ণ করা হবে। আমাদেরকে 51 শক্তিপীঠ তৈরি করার জন্য 97,70,00,000 টাকা স্যাংশন প্রদান করেছে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে 67 crore 67 কোটি টাকা রিলিজও করে দেওয়া হয়েছে। টেন্ডার হয়ে গেছে গত পরশুদিন এই শক্তিপীঠ নির্মাণে, যেটা হবে উদয়পুর বন্দুয়ার এলাকায়। ভারত এবং ভারতের বাইরে যে 51 শক্তিপীঠ রয়েছে, আমাদের এই 51 শক্তিপীঠের রেপ্লিকা সেখানে তৈরি হবে এবং তার সম্পূর্ণ ফান্ডিং, 100% ফান্ডিং সেখানে আইকনিক প্রজেক্টের অধীন প্রদান করছে আমাদের কেন্দ্রীয় সরকার। তো স্বাভাবিকভাবে এই 100 কোটি টাকার কাছে 97,70,00,000 টাকা এবং আগামী দিনে যে 150 কোটি টাকা আমাদেরকে প্রদান করা হবে,
247 কোটি টাকার উপর, সেটা আগামী দিনে ত্রিপুরা ট্যুরিজমকে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে বলে আমরা আশা করি। এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাবতজিকে এবং আমাদের মুখ্যমন্ত্রী, যিনি বরাবর আমাদেরকে অনুপ্রেরণা যোগান যাতে করে ত্রিপুরা রাজ্যের পর্যটনের ক্ষেত্রে এটা বিকাশ, পর্যটনের ক্ষেত্রে বিশ্বের মানচিত্রে আমরা রাজ্যটাকে নিয়ে যেতে পারি। কারণ এটা একটা এমন ক্ষেত্র যেটার মধ্যে লাইভলিহুড আর্নিং এ, রোজগারের যে সম্ভাবনা সেটা অপার এবং অপরিসীম। তো সেটাকে মাথায় রেখে আমরা যে প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করেছি, মাননীয় মন্ত্রী তার অনুমোদন দিয়েছেন এবং আগামী কয়েক মাসের মধ্যে সে অর্থ আমাদেরকে প্রদান করা হবে এই প্রজেক্টগুলোর এগেনস্টে। সেটা আজকের এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমরা আপনাদেরকে সেটা জানান দিলাম রাজ্যবাসীর উদ্দেশ্যে। সাংবাদিক বন্ধুরা, আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাননীয় রেল মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণব জির সাথে আমরা দেখা করেছি। ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিলেন সিকে জমাতিয়া মহোদয়, এডিশনাল সেক্রেটারি ছিলেন সুব্রত বাবু, এবং আমাদের অশ্বিনী বৈষ্ণব জি নিজে ছিলেন সেখানে। ত্রিপুরা রাজ্যের রেল পরিষেবা এবং এই রেল পরিষেবার বর্তমান যে সুযোগ সুবিধা তার শ্রীবৃদ্ধি ঘটানো, রাজ্যের জনগণের যে আশা আকাঙ্ক্ষা দাবি সেটাকে মাথায় রেখে কিছু দাবি আমরা উত্থাপন করেছি মাননীয় রেলমন্ত্রীর কাছে। এবং আমরা যাওয়া মাত্র উনি আমাকে বললেন আমাদেরকে যে মাননীয় মুখ্যমন্ত্রীও এসেছিলেন গত কয়েকদিন আগে, ত্রিপুরা রাজ্যের রেল পরিষেবা, রেল যোগাযোগের বিষয় নিয়ে উনি কিছু দাবি উত্থাপন করেছেন। সেই বিষয়গুলো ওনার কাছে রয়েছে এবং আমরা কি দাবি নিয়ে গেছি সেই জিনিসটা উনি জানতে চাইলেন। আমাদের যে দাবিগুলো তার মধ্যে আমরা প্রথম যে দাবিটা করেছি সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্য থেকে বন্দে ভারত যে এক্সপ্রেস, সেই বন্দে ভারত এক্সপ্রেস চালু করা। কারণ আমরা দেখেছি বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যে ভারতীয় রেল পরিষেবার মধ্যে একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এবং অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। তাই আমরা দাবি করেছি ত্রিপুরা রাজ্য, এক সময় ছিল যে রাজধানী এক্সপ্রেস ত্রিপুরাতে আসবে এটা স্বপ্নের বিষয় ছিল, কাঞ্চনজঙ্ঘা আসবে এটা স্বপ্নের বিষয় ছিল, আগরতলা পর্যন্ত রেল পর্যন্ত আসবে স্বপ্নের বিষয় ছিল, এবার আগরতলা থেকে সাবরুমে রেল যাবে এটা কেউ কল্পনা করতে পারে, কিন্তু আজকে সেটা হয়েছে। ত্রিপুরা রাজ্যে 14টার বেশি এক্সপ্রেস ট্রেন আমাদের চালু আছে, 5 থেকে 6টা আমাদের লোকাল ট্রেন সেখানে চালু রয়েছে। তাই বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ যেন গ্রহণ করতে পারি এবং সুযোগ সুবিধা গ্রহণ করতে পারি সেটা আমরা দাবি জানিয়েছি। উনি সেটাকে যৌক্তিকতা স্বীকার করে সেটা নোট উনি গ্রহণ করেছেন। এবং কিভাবে, যেহেতু ত্রিপুরা রাজ্যের একটা বিশাল অংশ 2/3 অঞ্চল ফরেস্ট, উনি আমাকে বললেন যে ফরেস্টের একটা সমস্যা, তারপরেও কিভাবে সেটাকে অ্যাডজাস্টমেন্ট করা যায় আগামী দিনে আমার নজর থাকবে আগরতলা থেকে বন্দে ভারত পরিষেবা চালু করার জন্য। The setting up of Food Corporation of India Regional Office at Agartala, FCI এর রিজিওনাল অফিস আগরতলায় করার জন্য আমরা দাবি জানিয়েছি আমাদের মেমোরেন্ডামে। মাননীয় মন্ত্রী তৎক্ষণাৎ সেক্রেটারিকে বললেন, সেক্রেটারি এগ্রি করলেন এবং মন্ত্রী নিজে বললেন যে मैं खुद जाके उसका उद्घाटन करूंगा। আমাদের আগরতলাকে, ত্রিপুরাতে আগরতলাতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিজিওনাল অফিস হবে, তার জন্য জায়গা চাওয়া হচ্ছে আমাদের কাছে। আমরা বলেছি যে আপনারা অফিসিয়ালি আমাদেরকে রিটেন দিন কতটুকু জায়গা লাগবে। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেই জায়গা এফসিআই কে দেব এবং সেই জায়গায় এফসিআই রিজিওনাল অফিস আমাদের ত্রিপুরা রাজ্যে তৈরি হবে। এটা আমাদের এবারকার দিল্লি সফরে এটা বিশেষ পাওনা, বাড়তি পাওনা, যা আমাদের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিজিওনাল অফিস আগরতলাতে হচ্ছে। সাংবাদিক বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা দীর্ঘদিন ধরে যে রেশন শপগুলো রয়েছে
সেই রেশন শপগুলো আপনারা জানেন যে ডিজিটাইজেশন হয়ে গেছে, ই পজ মেশিন বসেছে, এবং সেখানে যে ই পজ মেশিনগুলো বসেছে, আমাদের বিভিন্ন যারা ভোক্তারা আছেন তাদেরকে আমরা বারবার বলেছি যে আপনাদের কেওয়াইসি আপনারা সেখানে সম্পন্ন করুন। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় ভোক্তারা বাইরে থাকেন, বা বাড়ির যতজন সদস্যরা আছেন, 6 জন সদস্য থাকলে 2 জন বা 3 জন গিয়ে হয়তো কেওয়াইসি করাচ্ছেন, বাকিরা করাচ্ছেন না। এতে করে আমাদের যে ডিজিটাইজেশন যে প্রসেসটা, সেটা সম্পূর্ণভাবে আমরা কমপ্লিট করতে পারছি না। এবারকার মিটিং এ আমাদের কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে যে এই প্রসেসটাকে সম্পূর্ণ করার জন্য, এবং ই পজ মেশিনের সাথে আমাদের যে ওয়েইং মেশিন, যেটা ইন্টিগ্রেশন করা হবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, তার টেন্ডারও হয়ে যাচ্ছে, তার জন্য আমাদেরকে বলা হয়েছে। এবং এটা যখন আমাদের হয়ে যাবে, ই পজ মেশিন ওয়েইং মেশিনের সঙ্গে যখন ইন্টিগ্রেশনটা হয়ে যাবে, তখন আমাদের ফেয়ার প্রাইস শপের যে রেশন শপ, যে ডিলাররা রয়েছে, সেই ডিলারদের যে মার্জিনটা, কমিশনটা, সেটাও বৃদ্ধি পাবে। ডিলার ভাইরা দীর্ঘদিন ধরে আমাদের দাবি জানিয়ে আসছে যে তাদের কমিশনটা বৃদ্ধি করার জন্য, কিন্তু এখনকার ডিজিটাইজেশন সিস্টেমের মধ্যে এই জিনিসটা করা যাচ্ছিল না। আমরা আশা করছি যে সারা দেশে 180 টাকা করে তারা কমিশন পাচ্ছে পার কুইন্টাল চালের ক্ষেত্রে, পার কুইন্টাল 180 টাকা তারা কমিশন পাচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে সেটা 143 টাকা। একটা বিশাল টাকা তারা পাচ্ছে না। কারণ কি? ওই ডিজিটাইজেশনটার জন্য, যেটা আমি বললাম যে আমাদের ই পজ মেশিন ওয়েইং মেশিনের সঙ্গে যে ইন্টিগ্রেশনটা, যেটা হয়ে যাবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, তারপর সারা দেশে যে 180 টাকা যে চালের উপর যে কমিশনটা তারা পার কুইন্টাল পাচ্ছে, আমাদের রাজ্য 143 টাকা থেকে বেড়ে সেই 180 টাকা আমাদের ডিলার ভাইরা পাবে। এবং এতে করে প্রতিটা ডিলার মান্থলি যদি আমি হিসাব করি কয়েক হাজার টাকা তার কমিশন সেখানে বৃদ্ধি পাবে। এটা ডিলার ভাইদের জন্য এটা গুরুত্বপূর্ণ এবং আনন্দের সংবাদ। সঙ্গে সাক্ষাতের পর আমরা মাননীয় খাদ্য দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশীজি, ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি, এবং ধন্যবাদ জানাবো মাননীয় খাদ্যমন্ত্রীকে, শ্রী প্রহ্লাদ যোশী, যিনি কিছুদিন আগে আমাদের রাজ্যে এসেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে একটা মিটিংও করেছেন, যে আমাদের দাবিগুলো নিয়ে উনি আলোচনা করেছেন। এবং সেন্ট্রাল ফুড সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, 3 জন জয়েন্ট সেক্রেটারি ছিলেন, এবং সেক্রেটারি ফুড ছিলেন, ফুড অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স, মন্ত্রী নিজে ছিলেন। আমাদের তরফ থেকে আমি ছিলাম মন্ত্রী হিসেবে, আমার স্পেশাল সেক্রেটারি ফুডের দেবপ্রিয় বর্ধন মহাশয় ছিলেন, এবং ডাইরেক্টর ফুড সুমিত্র মহাশয় ছিলেন। আমরা যে দাবিগুলো পেশ করেছি, সেই দাবিগুলো দীর্ঘদিন ধরে কিছু পেন্ডিং ইস্যুস আমাদের ছিল 2021 সাল থেকে, যেগুলো অ্যাড্রেস করা হয়নি। তার মধ্যে 53 কোটি 17 লক্ষ টাকা আমাদের রিইম্বার্সমেন্ট বা সাবসিডি, এই টাকাগুলো খাদ্য দপ্তরের পেন্ডিং ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে। ট্রান্সপোর্টেশন চার্জ, আমাদের বিভিন্ন যে খরচগুলো ফুড দপ্তর থেকে আমরা করে থাকি, সেই খরচগুলো কোনো কোনো জিনিস 70% কেন্দ্রীয় সরকার দিচ্ছে, 30% আমাদের দিতে হচ্ছে। আবার কোনো কোনো জিনিস 75% দিচ্ছে, 25% আমাদের দিতে হচ্ছে। তো এমন সমস্ত কিছু মিলিয়ে 2021-22, 2022-23, 2022-23-24 এমন ইয়ার ওয়াইজ অনেক অর্থ, টোটাল যে ধরুন 21-22-এ টোটাল আমরা ক্লেম করেছি 35 কোটি 22 লক্ষ টাকা, আমাদেরকে দেওয়া হয়েছে মাত্র 15 কোটি 34 লক্ষ টাকা। 19 কোটি 88 লক্ষ টাকা পেন্ডিং ছিল, যা দেওয়া হচ্ছিল। 2022-23-এ আমাদের টোটাল ক্লেম ছিল 28 কোটি 12 লক্ষ টাকা,
তার মধ্যে 21 কোটি টাকা দেওয়া হয়েছে, 6 কোটি টাকার উপর পেন্ডিং ছিল, দেওয়া হচ্ছিল না। আমাদের 21-22-এ এনএফএস এর রেগুলার এনএফএস এর স্কিমের এগেইনস্টে 31 কোটি 47 লক্ষ টাকা আমাদের ক্লেম ছিল, 22 কোটি টাকা আমাদেরকে দিয়েছে, 9 কোটি 46 লক্ষ টাকা পেন্ডিং ছিল। এমন ইয়ার ওয়াইজ সিন্স 2021-22 ফিনান্সিয়াল ইয়ার আজ পর্যন্ত আমাদের 53 কোটি 17 লক্ষ টাকা আমরা কেন্দ্রীয় সরকার থেকে পাইনি, যেগুলো আমাদের দপ্তর থেকে প্রতিনিয়ত তাদেরকে রিমাইন্ডার দেওয়া হতো। তো বিভিন্ন জটিলতা, বিভিন্ন কোয়ারিজ, বিভিন্ন টেকনিক্যাল প্রবলেম, তার জন্য সেই টাকাগুলো আমাদের কাছে দেওয়া হয়নি। মাননীয় খাদ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকার শ্রী প্রহ্লাদ যোশীকে আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সেক্রেটারি এবং আমাদের ডাইরেক্টর যখন আমরা গেলাম, উনি কতটুকু সিরিয়াসলি ব্যাপারটা গ্রহণ করেছেন। উনি ওনার সেক্রেটারিকে এবং আরো 3 জন জয়েন্ট সেক্রেটারি টিম উনি বসিয়ে আমাদের মেমোরেন্ডাম গ্রহণ করেছেন এবং পয়েন্ট ওয়াইজ ডিসকাশন হয়েছে এবং সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন। সেক্রেটারি পরিষ্কার ভাষায় বলেছেন, ফুড সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে আগামী কিছুদিনের মধ্যে আমাদের 53 কোটি 17 লক্ষ টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। কিছু কোয়ারিজ ছিল, it has been replied by our department, Food and Civil Supplies Department. Now they are satisfied. Very shortly the entire amount will be transmitted to our account. যেটা বিগত 5-6 বছর ধরে আনরিজলভ ছিল, আনএড্রেস ছিল, সেই বিষয়টা আমরা এবারকার সফরে মাননীয় স্পেশাল সেক্রেটারি ফুড এবং ডাইরেক্টর ফুডকে নিয়ে আমরা ওনার সঙ্গে মিট করেছি, মন্ত্রী এবং আধিকারিকদের উপস্থিতিতে সেই বিষয়টা আমরা একটা সমাপ্ত করতে পেরেছি। এই 53 কোটি টাকা আমাদের খাদ্য দপ্তরের অ্যাকাউন্টে খুব শীঘ্রই চলে আসবে। এফসিএ রিজিয়নাল অফিস আমাদের এফসিএ এর সঙ্গে প্রতিনিয়ত আমাদের যে চালের কোটা, আমাদের যে গমের কোটা বা আমাদের সমস্ত যে কোটা যাই পাই আমরা এফসিএ থেকে, আমাদের আগরতলায় যদি রিজিয়নাল অফিস হয় তবে ডাইরেক্টরেট এবং ফুডের সঙ্গে এফসিআই আমাদের ডাইরেক্ট কানেকশন থাকবে। বর্তমানে যেটা আমাদের করসপন্ডেন্সের উপর নির্ভর করতে হয়। তার বাইরে আমাদের উত্তর পূর্বাঞ্চলে এফসিআই রিজিয়নাল অফিস যদি আমাদের ছোট করে হলেও যদি আগরতলাতে হয়, তো স্বাভাবিকভাবেই এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। কারণ হেড অফিস একটা রিজিয়নাল অফিস, ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ থাকবে আমাদের রাজ্যের ফুড দপ্তরের আধিকারিকদের। এটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। কারণ আমাদের আপনার বিভিন্ন যে অফিসগুলো রিজিয়নাল অফিস থাকা মানে কি, আপনার উত্তর পূর্বাঞ্চলের আধিকারিকরা যেমন আসবে, দিল্লির আধিকারিকরাও আসবে, মিনিস্ট্রির ডাইরেক্ট কন্ট্রোলে বা পারভিউতে আপনি চলে আসবেন রিজিয়নাল অফিস। কারণ মন্ত্রী যখন কথা বলবে, যেমন আমি আপনাকে বললাম রেলের বিষয়, ক্লিনলিনেস নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কথা হয়েছে। এনএফ রেলওয়ে গুয়াহাটির মালিগাঁওতে বসে ডাইরেক্ট এনএফ রেলওয়েকে मिनिस्टर साहब फोन करे हमारे सामने কথা বলেন, जैसा एक फीडबैक है अगरतला से जो ट्रेन आता है जाता है, इसका क्लीनलीनेस ठीक नहीं है, उसका सफाई करना है। मैं 15 दिन में बैठूंगा आपके साथ, मुझे আপডেট চাই। ঠিক স্বাভাবিকভাবেই আজকে এটা গুয়াহাটির সঙ্গে কথা বলেছে। ফুড দপ্তরে যখন কোনো বিষয় আসবে তখন রিজিয়নাল অফিসার আগরতলার সাথে কথা বলবে। তো সেদিক থেকে আগরতলা will be upgraded as an important center when it comes to food and civil supplies department. তার বাইরে অনেক সুযোগ সুবিধা থাকবে পেশ করেছি এবং উনি যেভাবে আমাদেরকে গুরুত্ব সহকারে এই বিষয়গুলো অ্যাড্রেস করেছেন এবং নির্দেশ প্রদান করেছেন, তার জন্য আমরা রাজ্য সরকারের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, আমার ব্যক্তিগত তরফ থেকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে যে অর্থগুলো আমাদের দীর্ঘদিন ধরে পেন্ডিং ছিল 53 কোটি 17 লক্ষ টাকা, সেগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। ফুড কর্পোরেশনের রিজিয়নাল অফিস আমাদের আগরতলাকে দেওয়া হচ্ছে আমাদের ডেলিগেশনের আলোচনার পর, এবং আমাদের ডিলার ভাইদের কমিশন যেটা ইপজ মেশিন, ওয়েইং মেশিনের সঙ্গে ইন্টিগ্রেশনের বাবদ যে 180 টাকা কমিশন যেটা কুইন্টাল বেসিস আমরা পাবে, তাতে করে আমরা দেখবো মাস 2-3 মধ্যে যে ডিলার ভাইদের কমিশন কয়েক হাজার টাকা সেখানে বৃদ্ধি পাবে, যেটা তাদের জন্য সুখবর। এটা হচ্ছে আমাদের ফুড এবং সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টের মন্ত্রীর সঙ্গে যেটা আমাদের আলোচনা হয়েছে, সে বিষয় নিয়ে আমরা আপনাদেরকে সেখানে অবগত করলাম। আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী সিভিল এভিয়েশন
বিমান পরিষেবা আমরা সাক্ষাৎ করেছি। ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিলেন, এডিশনাল সেক্রেটারি ছিলেন, আমাদের ট্যুরিজম সেক্রেটারি ছিলেন আমাদের সাথে, এবং শ্রী রামমোহন নাইডু যিনি অত্যন্ত গুরুত্ব সহকারে জয়েন্ট সেক্রেটারি 3 জন ছিলেন, ডাইরেক্টর ছিলেন এয়ারপোর্ট অথরিটির একজন। ওনার উপস্থিতিতে আমরা কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তার মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে ডিক্লারেশন অফ এমবিবি এয়ারপোর্ট as international airport and operationalization of international flight. ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশন করতে হবে এবং এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে ডিক্লেয়ার করতে হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এমবিবি এয়ারপোর্টকে কাস্টমস এয়ারপোর্ট হিসেবে কিন্তু ডিক্লেয়ার দেওয়া হয়েছে বিগত বছর। তারপর আমাদের ইমিগ্রেশন আমরা দাবি জানিয়েছি, কারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করতে গেলে ইমিগ্রেশন চেকপোস্ট লাগবে। তাই এই আগরতলা এয়ারপোর্টকে যেন ইমিগ্রেশন চেকপোস্ট এয়ারপোর্ট হিসেবে ঘোষণা করা হয়, তারপর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঘোষণা করা হবে। উনি সমস্ত বিষয় উনি জানতে চেয়েছেন। বিগত দিনে আমরা যে ভাইবিলিটি গ্যাপ ফান্ড হিসাবে 15 কোটি টাকা স্পাইস জেটকে প্রদান করেছি, অ্যাডভান্স মানি হিসাবে প্রায় 3 কোটি 85 লক্ষ টাকা আমরা প্রদান করে রেখেছি, সে বিষয়ে উনি অবগত হয়েছেন এবং সম্পূর্ণ বিষয়গুলো বিচার করে উনি বলেছেন যে খুব শীঘ্রই, কারণ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেই ইমিগ্রেশন যে চেকপোস্ট সেটাকে ঘোষণা দিতে হবে, তাই উনার দপ্তর থেকে মিনিস্ট্রি অফ হোমের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই কিভাবে আগরতলা এয়ারপোর্টকে ইমিগ্রেশন চেকপোস্টে সেখানে এয়ারপোর্ট হিসেবে ঘোষণা করা যায় সে বিষয়ে উনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং আগামী দিনে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালুর ব্যাপারে তখন আলোচনা হবে। আমাদের কৈলাসহর এয়ারপোর্ট, যেটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে সমস্ত বিষয় উনি জানতে চেয়েছেন, কারণ কৈলাসহর এয়ারপোর্টে যদি আমরা আবার অপারেশন শুরু করতে চাই, তবে সাউদার্ন পার্ট এবং নর্দার্ন পার্টে আমাদের ল্যান্ড একুইজিশন করতে হবে। তাতে করে কয়েকশো কোটি টাকা রাজ্য সরকারকে বহন করতে হবে, যেটা কেন্দ্রীয় সরকার করবে না। তাই বর্তমান যে পরিকাঠামো রয়েছে, আমরা দাবি জানিয়েছি যে বর্তমান পরিকাঠামোকে ব্যবহার করে সেটাকে রিনোভেশন, রিফার্বিশমেন্ট করে আমরা ছোট ফ্লাইট সেখান থেকে চালনা করতে পারি। আলোচনা হয়েছে এবং উনি এই বাজেট সেশনের পর, যে বাজেট সেশন চলছে আমাদের লোকসভা, উনি ব্যক্তিগতভাবে সরজমিনে কৈলাসহর এয়ারপোর্টে পরিদর্শনে আসবেন এবং এসে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে উনি সিদ্ধান্ত জানাবেন। এই বাজেট সেশনের পর উনি ত্রিপুরা সফরে আসবেন এবং এখানে এসে কৈলাসহর এয়ারপোর্ট সরজমিনে প্রদর্শন করবেন, ঘুরে দেখবেন এবং এই এয়ারপোর্টকে কিভাবে আগামী দিনে অপারেশনের আন্ডারে নিয়ে আসা যায় সেই বিষয়ে উনি সিদ্ধান্ত জানাবেন। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়, কারণ দলমত নির্বিশেষে কৈলাসহরের শাসক দল, বিরোধী দল প্রত্যেকেই চাইছে, আমরা চাইছি, মুখ্যমন্ত্রী চাইছেন যাতে এই কৈলাসহর এয়ারপোর্টের অপারেশন আমরা পুনরায় চালু করতে পারি, ফ্লাইট সার্ভিস চালু করতে পারি। তাই মাননীয় মন্ত্রী সরজমিনে এখানে এসে এগুলো পরিদর্শন করবেন এবং পরবর্তী সময়ে উনি সিদ্ধান্ত জানাবেন। বাজেট সেশনের পর মাননীয় সিভিল এভিয়েশন মিনিস্টার ত্রিপুরা রাজ্যে আসবেন এবং উনি আমাদের চিঠি দেখালেন। বরাবর আমার তরফ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অনেকবার ডিও লেটার গেছে, চিঠি গেছে। এবার উনি জানালেন যে ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যিনি তার আগে সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী ছিলেন, উনি ব্যক্তিগতভাবে ডিও লেটার লিখেছেন সিভিল এভিয়েশন মিনিস্টারকে, বর্তমান মন্ত্রীকে, ফর অপারেশনালাইজেশন অফ কৈলাসহর এয়ারপোর্ট। কারণ মাননীয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গত কয়েকদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে, আমিও সেখানে উপস্থিত ছিলাম, যে মিটিং করেছেন সেক্রেটারিয়েটে, রিভিউ মিটিং, তাতে কৈলাসহরের বিষয়টা এসেছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি গিয়ে দিল্লিতে ব্যক্তিগতভাবে কথা বলবো এবং সেই চিঠি উনি লিখেছেন। সেই চিঠির কপি মাননীয় মন্ত্রীর ওএসডি
আমাদের সম্মুখে সেখানে রেখেছেন আমাদের আলোচনার সময়। তো কেন্দ্রীয় সরকার, আমরা যে বলি ডাবল ইঞ্জিন সরকার, এই ডাবল ইঞ্জিন সরকারের সময় মোদিজি পরিষ্কার ভাষায় মন্ত্রীদেরকে বলেছেন যে আগে যেখানে লুকিশ পলিসি ছিল সেই লুকিশ দেওয়া হবে না, এখন অ্যাক্টিস্ট করতে হবে। নর্থ ইস্ট যেটা পরিত্যক্ত একটা অঞ্চল ছিল, রিজন ছিল, আজকে ভারতবর্ষের গ্রোথ ইঞ্জিনের ক্ষেত্রে নর্থ ইস্ট একটা বিশেষ ভূমিকা গ্রহণ করছে। তাই প্রত্যেক মন্ত্রীকে প্রতি সপ্তাহে নর্থ ইস্টের কোনো না কোনো রাজ্যে যেতে হবে এবং সেই রাজ্যের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে সেই সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং মাননীয় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন সিভিল এভিয়েশন দপ্তরের মন্ত্রী ছিলেন, আমি ব্যক্তিগতভাবে ওনাকে বলেছি এবং পরবর্তী সময় উনি আগ্রহ প্রকাশ করেছেন যাতে কৈলাসহর এয়ারপোর্টকে চালু করা যায় ছোট বিমান দিয়ে হলেও, এবং ব্যক্তিগতভাবে উনি চিঠি লিখেছেন বর্তমান সিভিল এভিয়েশন মিনিস্টারের কাছে যাতে সেটা চালু করা যায়। বাজেট সেশনের পর মাননীয় মন্ত্রী ভিজিটে আসবেন, আমরা আশা করব কিছু একটা প্রয়োজনীয় পদক্ষেপ, পজিটিভ কোনো পদক্ষেপ ওনার তরফ থেকে গ্রহণ করা হবে কৈলাসহর এয়ারপোর্ট নিয়ে। সাংবাদিক বন্ধুরা, আমরা দাবি জানিয়েছি আগরতলা এবং দিল্লি সেক্টরে আরো ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করার জন্য, এবং উনি সেটা নোট নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা দাবি জানিয়েছি আমাদের আগরতলা টু মুম্বাই ডাইরেক্ট ফ্লাইট কানেক্টিভিটি, এটা কলকাতা ভায়াও হতে পারে, এটা ব্যাঙ্গালোর ভায়াও হতে পারে, কিন্তু যারা মুম্বাই যেতে চাইবে আগরতলা থেকে, তারা যেন এখান থেকে ফ্লাইটে চেপে ডাইরেক্ট মুম্বাই গিয়ে নামতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানিয়েছি এবং উনি সেটা নোট নিয়েছেন এবং যত্ন সহকারে আগামী দিনে ব্যবস্থা বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সেই আশ্বাস উনি আমাদেরকে প্রদান করেছেন। এন্ড লাস্ট নট দ্য লিস্ট, আপনারা অনেকেই বলেন যে এয়ার ফেয়ার ভাড়া, কিন্তু আমরা তার আগে অনেকবার বলেছি এবং উনিও সেটা বলেছেন যে ভাড়ার বিষয়টা সিভিল এভিয়েশন কন্ট্রোল করে না, ডিজিসি ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের অধীন একটা উইং রয়েছে, সেই উইং সেটাকে পরিচালনা করে এবং আগরতলা থেকে বিভিন্ন রুটে, বিশেষ করে কলকাতা রুটে এয়ার ফেয়ার যেন নাগালের বাইরে না যায় সে বিষয়ে আমরা ওনার কাছে দাবি জানিয়েছি এবং সমস্ত বিষয়গুলো যত্ন সহকারে ওনারা শুনেছেন এবং কিছু কিছু জিনিস শুনে আমি বললামই রেসপন্স উনি কি দিয়েছেন এবং আগামী দিনে পদক্ষেপ গ্রহণ করবেন সেই আশ্বাস আমাদেরকে প্রদান করেছে। এবারকার আমাদের যে সফর, আমাদের সকল আধিকারিকরা যারা এখানে আছেন সবাইকে নিয়ে যথেষ্ট ফলপ্রসূ হয়েছে, খুব রেজাল্ট ওরিয়েন্টেড হয়েছে এবং ইম্প্যাক্টফুল ভিজিট আমাদের হয়েছে। সমস্ত দপ্তরের ক্ষেত্রে, ট্যুরিজমের ক্ষেত্রে বলুন, সিভিল এভিয়েশনের ক্ষেত্রে বলুন, রেলের ক্ষেত্রে বলুন, ফুড এন্ড সিভিল সাপ্লাইসের ক্ষেত্রে বলুন, যথেষ্ট ইম্প্যাক্টফুল এবং রেজাল্ট ওরিয়েন্টেড ভিজিট আমাদের সেটা হয়েছে এবং যে বিষয়গুলো নিয়ে আপনাদের সম্মুখে আমি রাখলাম, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা আশাবাদী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর এই বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং রাজ্যের মানুষের সেটা একটা কল্যাণ হবে। আজকে এই সাংবাদিক স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাক
আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন, আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ